এটা হচ্ছে একটা প্যাশেন্টের প্লেন এক্সরে অ্যাবডোমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এখানে দুইটা অ্যারো আছে। এই অ্যারো দিয়ে দেখানো হচ্ছে যে প্যাশেন্টের যে কোলনটা এটা হচ্ছে খুবই ডায়ালেটেড, এটা হচ্ছে একটা অনেক বড়, এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। সো মোস্ট লাইকলি এটা হচ্ছে কোলন। এবং এখানে প্যাশেন্টের হস্ট্রেশনগুলো বোঝা যাচ্ছে না, তবে আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গাগুলো মনে হচ্ছে একটু থাম্বের প্রিন্টের মতো, এটাকে বলা হয় থাম্ব প্রিন্টিং। এটা ডেভেলপ করে ডিউ টু মিউকোজাল ইডেমা, এবং এটা ইন্ডিকেট যেহেতু এটা অনেক বেশি ডায়ালেটেড, রেডিওলজিক্যাল ডায়ামিটার 6 সেন্টিমিটারের যদি বেশি হয় তাহলে আমরা এটাকে রেফার করতে পারি অ্যাজ টক্সিক মেগাকলন। এটা হচ্ছে একটা বেরিয়াম এনেমা। এই বেরিয়াম এনেমাতে যদি আমরা দেখি তাহলে দেখেন এটা হচ্ছে রাইট সাইডেড কলনের একটা ফিচার হচ্ছে যে এখানে হস্টেশন থাকবে, স্যাকুলেশন এবং হস্টেশন থাকবে। এটা হচ্ছে হস্টেশন, ভাঁজ হয়ে আছে, এখানে ভাঁজ, এখানে অনেক ভাঁজ আছে। কিন্তু যদি আমরা এই সাইডে দেখি সিগময়েড কোলন এবং এদিকে হচ্ছে ডিসেন্ডিং কোলন, তাহলে আমরা দেখতেছি যে এখানে মোটামুটি সেই হস্টেশনগুলো দেখা যাচ্ছে না, স্যাকুলেশনগুলো দেখা যাচ্ছে না। তাহলে দিস ইজ এ ফিচার অফ টক্সিক মেগাকোলন which may arise from the ulcerative colitis or from the pseudomembranous colitis। আর যদি সিগময়েডোস্কোপি করা হয় তাহলে এই ধরনের ডিপ আলসার পাওয়া যায় এবং সিভিয়ার আলসারেশন, লস অফ ভাস্কুলার প্যাটার্ন এবং ফ্রাজিলিটি, গ্রানুলারিটি, কন্ট্যাক্ট ব্লিডিং, দিস আর দ্য ফিচার অফ সিগময়েডোস্কোপি। সো এই ধরনের প্যাশেন্টকে আমরা ম্যানেজ করব, যে প্যাশেন্টকে আমরা রিসাসিটেট করব, প্যাশেন্টকে আইভি ফ্লুইড দিব, প্যাশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব, এবং ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে যদি ব্লাড গ্রুপিং লাগে ব্লাড দিব, এবং ইট প্যাশেন্ট শুড বি ম্যানেজড ইন দ্য hospitalized state, and if there is any complication develop, the patient may require IV steroid, and after IV steroid patient may require other medication, and that should be decided by the specialist. এরপর একটা সিনারিও আমরা দেখি যে 28-year-old female known case of Crohn's disease developed diarrhea and abdominal pain for 7 days. Loose stool occurs 4 to 6 times per day, which is moderate in amount, mucus mixed, not associated with tenesmus. He is taking tablet azathioprine 50 mg twice daily. His temperature is 38.5 degrees centigrade, heart rate is 100 beats per minute, blood pressure 100/60 millimeter of mercury, and not anemic, no sign of peritonitis. তাহলে একটা প্যাশেন্ট ক্রনস ডিজিজের প্যাশেন্ট, সে আবার ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, এবং প্যাশেন্টের বাউল মুভমেন্টটা অনেক বেশি 4 to 6 টাইম, এবং প্যাশেন্ট অ্যাজাথিওপ্রিন অলরেডি পাচ্ছে। একটা ক্রনস ডিজিজের প্যাশেন্টকে ট্রিটমেন্টটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্ডাকশন অফ রিমিশন আর একটা হলো মেইনটেনেন্স অফ রিমিশন। ইন্ডাকশন করা হয় স্টেরয়েড দিয়ে এবং মেইনটেনেন্স করা হয় অ্যাজাথিওপ্রিন দিয়ে। তাহলে প্যাশেন্ট মোস্ট লাইকলি ইজ অন মেইনটেনেন্স থেরাপি, বাট দ্য প্যাশেন্ট নাও ডেভেলপ episode of the diarrhea along with abdominal pain, so there are some possibilities. এই ধরনের প্যাশেন্ট কিন্তু বিশেষ করে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যাভেলেবল না, যেখানে হসপিটাল অ্যাডমিশন অ্যাভেলেবল না, এই ধরনের প্যাশেন্ট কিন্তু জিপি সেন্টারে আসতেই পারে। তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাশেন্টকে অ্যাটলিস্ট প্রিলিমিনারি সাপোর্টটা দেওয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে পসিবিলিটি দুইটা, একটা হতে পারে যে তার কোনো ইনফেক্টিভ এক্সাজারবেশন হচ্ছে, অ্যাজাথিওপ্রিন they have some immunosuppressive property, so immunosuppressionের কারণে তার ইনফেক্টিভ কোনো কজের কারণে এরকম হতে পারে, অথবা দিস কুড বি এ ফ্লেয়ার অফ ক্রস ডিজিজ অথবা অ্যাক্টিভ ক্রস ডিজিজ, যেটা আগে ডিজিজ কন্ট্রোল ছিল এখন সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, এরকম একটা ক্রস ডিজিজ হতে পারে সেটা। তাহলে এরকম অ্যাক্টিভ ক্রস ডিজিজের ম্যানেজমেন্ট প্রথমে আমরা চিন্তা করব ইনফেক্টিভ, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশন করে দেখব। ইনভেস্টিগেশনের ভিতরে স্পেশালি আমরা সিবিসি উইথ হিমোগ্লোবিন, ইএসআর, সিআরপি দিব। সিআরপি এটা ইনফেকশনেও বাড়তে পারে, অ্যাক্টিভ ক্রসেও বাড়তে পারে। এছাড়া আমরা স্টুল আরএমই এবং কালচার সেন্সিটিভিটি করব। যদি এটা ইনফেক্টিভ হয় তাহলে কালচার সেন্সিটিভিটিতে পজিটিভ আসবে। এছাড়া আমরা প্লেন এক্সরে অ্যাবডোমেন করতে পারি যদি প্যাশেন্টের কোনো অ্যাবডোমিনাল ডিস্টেনশন অথবা প্যাশেন্টের যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার থাকে, এবং সাথে সাথে প্যাশেন্টের
ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট করে দেখব যে প্যাশেন্টের হিমোডিনামিক অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতেছে কিনা, হিমোডিনামিক আনস্টেবিলিটি থেকে প্যাশেন্ট কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতেছে কিনা। এছাড়া প্যাশেন্টের ফিক্যাল ক্যালপ্রোডেক্টিন করা যেতে পারে, এটা সব জায়গায় অ্যাভেলেবল না। তাহলে প্যাশেন্টকে আমরা ম্যানেজ করব কিভাবে? প্যাশেন্টকে আমরা অ্যান্টিবায়োটিক দিব এবং সাথে প্যাশেন্টকে আমরা আবার স্টেরয়েড অ্যাড করব, প্যাশেন্টের স্টেরয়েড অ্যাড করব। অ্যাজাথিওপ্রিন ক্যান কজ প্যানসাইটোপেনিয়া, যার কারণে অ্যাজাথিওপ্রিন যদি দরকার হয় তাহলে আমরা কিছুদিন বন্ধ রাখতে পারি ইফ দ্য প্যাশেন্ট হ্যাজ প্যানসাইটোপেনিয়া। যদি না থাকে তাহলে অ্যাজাথিওপ্রিন চলবে, এর সাথে আমাদের অ্যাড করতে হবে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড। স্টেরয়েডটা ইউজুয়ালি 14 দিন থেকে 1 মাস দিয়ে আমরা এটাকে আরেক মাসে ট্যাপার করে দিই, অর্থাৎ 2 মাস স্টেরয়েড দিতে হবে। তাহলে প্রথমে আমরা 40 মিলিগ্রাম 40 to 60 মিলিগ্রাম করে শুরু করতে পারি, এরপরে গ্রাজুয়ালি এটা আমরা 5 মিলিগ্রাম পার উইক, 5 মিলিগ্রাম পার উইক অথবা 5 মিলিগ্রাম ওভার 5 ডেজ এরকম করে আমরা ট্যাপার করে করে আলটিমেটলি এটাকে 2 মাসের ভিতরে বন্ধ করে দিব। সো আমরা গ্র্যাজুয়াল ট্যাপারিং করব এবং প্যাশেন্টকে যখন আমরা লং টার্ম স্টেরয়েড দিব ইট শুড বি গিভেন অ্যালং উইথ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম, অ্যালং উইথ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। কেন? কারণ স্টেরয়েড ক্যান কজ অস্টিওপোরোসিস। টু প্রিভেন্ট দিস অস্টিওপোরোসিস ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম শুড বি কো-প্রেসক্রাইবড। তাহলে এ ধরনের একটা প্যাশেন্ট যদি আমরা আশা করি আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। এবং প্যাশেন্টকে ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে যে প্যাশেন্ট এলিমেন্টাল ডায়েট খাবে, অর্থাৎ সিম্পল অ্যামাইনো অ্যাসিড অথবা যেগুলোতে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড এ ধরনের যেগুলো মানে একটু যেগুলো কমপ্লেক্স খাবার না, যেগুলো স্পাইসি ফুডগুলো অ্যাভয়েড করবে। এবং এলিমেন্টাল ডায়েট এগুলো অ্যাকচুয়ালি মেইনলি পাওয়া যায় হচ্ছে ফর্মুলা ফুড হিসেবে, যেমন এনশিওর স্ট্রোকের প্যাশেন্টদেরকে দেওয়া হয়। এরকম ফর্মুলা ফুড যদি প্যাশেন্টকে দেওয়া হয় তাহলে এটা প্যাশেন্টের জন্য মোর ইফেক্টিভ। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ফর্মুলা ফুড দিলেই দেখা যায় যে ওষুধ ছাড়াও প্যাশেন্ট ক্যান গো ইন টু দ্য রিমিশন। সো প্যাশেন্টের ডায়েটারি মডিফিকেশন করতে হবে যদি পসিবল হয়, যেহেতু এলিমেন্টাল ডায়েটগুলো খুবই কস্টলি এবং এটা সব জায়গায় অ্যাভেলেবল না। এজন্য প্যাশেন্টকে আমরা ওরালি যেগুলো একটু ইজিলি সলিবল, যেগুলোতে লং চেন ফ্যাটি অ্যাসিড কম, মানে যেগুলো অ্যাবজর্পশনের জন্য প্যাশেন্টের এনজাইমগুলো কম লাগে এবং যেটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, এ ধরনের ডায়েটগুলো আমরা প্যাশেন্টকে অ্যাডভাইস করব। প্যাশেন্টকে আমরা স্যুপ অ্যাডভাইস করতে পারি, জুস অ্যাডভাইস করতে পারি, বাট স্পাইসি ফুড শুড বি অ্যাভয়েডেড। সো এটা হচ্ছে প্যাশেন্টের ম্যানেজমেন্ট প্রোটোকল এবং আলটিমেটলি আমরা অ্যাজাথিওপ্রিনটাকে কন্টিনিউ করব। এরপরের সিনারিও হচ্ছে 31-year-old woman present with cramping abdominal pain and constipation for 6 months. Abdominal pain is aggravated taking breakfast and improves with defecation. Her period, sleep pattern is normal. No vomiting, no change in the appetite, fever, distension of abdomen or weight change. How you will manage? তাহলে আমরা যদি দেখি প্যাশেন্টের abdominal pain এবং constipation for 6 months এবং এই পেনটা অ্যাগ্রাভেট করতেছে ব্রেকফাস্টে এবং ইমপ্রুভ করতেছে ডেফিকেশনে। ইট ইজ এ টিপিক্যাল ফিচার অফ IBS. This is a typical feature of IBS. Any patient with IBS, we should have to look for the alarm feature, that is the age of the patient, gender of the patient, feature of anemia, feature of weight loss, feature of parectal bleeding, feature of nocturnal episode. এগুলো যদি না থাকে তাহলে এটাকে আমরা IBS হিসেবে ম্যানেজ করব। ইনিশিয়ালি প্যাশেন্টের কোনো ইনভেস্টিগেশন ওরকম লাগবে না। যদি সাসপিশন থাকে যে প্যাশেন্ট হ্যাজ কনস্টিপেশনের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যদি এরকম কোনো সাসপিশন থাকে অথবা কোনো ডায়েট, কোনো ড্রাগ, যেমন একটা প্যাশেন্টের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন আয়রন ট্যাবলেট, দে ক্যান অলসো কজ কনস্টিপেশন। যদি এরকম কোনো প্যাশেন্টের হিস্ট্রি থাকে তাহলে এগুলো আমরা এক্সক্লুড করব এবং একটা TSH করে আমরা হাইপোথাইরয়েডিজমটাকে এক্সক্লুড করতে পারি যদি সাসপিশন থাকে। তাহলে এই ধরনের প্যাশেন্টকে আমরা এভাবে ম্যানেজ করব এবং IBS-এর ম্যানেজমেন্ট এটা আমাদের ফার্স্ট যেটা বেসিক কোর্স, সেখানে আমরা ডিসকাস করেছি ইন ডিটেলস, এখানে আমরা আর ওদিকে যাব না। তাহলে একটা প্রাইমারি অ্যাডভাইস হবে, প্যাশেন্টের কিছু ডায়েটারি অ্যাডভাইস দিব যাতে প্যাশেন্ট বেশি বেশি করে খাওয়া দাওয়ার করে, বেশি করে পানি খায়। সেকেন্ড হচ্ছে প্যাশেন্ট যাতে বেশি করে লিফি ভেজিটেবল খায়, শাকসবজি খায় এবং একটু হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করলে প্যাশেন্টের বাউল হ্যাবিটটা একটু ইমপ্রুভ হয়। সো প্যাশেন্টকে আমরা অ্যাডভাইস করব সো ডেইলি ওয়াকিং, ডেইলি আমরা হচ্ছে প্যাশেন্টকে হাঁটতে অ্যাডভাইস করব এবং প্যাশেন্টের ডেইলি যাতে শাকসবজি বেশি পরিমাণে খায়, প্যাশেন্ট যাতে ডেইলি প্রচুর পরিমাণে পানি খায়, এটা আমরা অ্যাডভাইস করব।
এবং ড্রাগসের ভিতরে প্যাশেন্টের যেহেতু স্পাজমোটিক পেইন আমরা প্যাশেন্টকে স্পাজভেরিন অথবা ম্যাবেভেরিন দিতে পারি। ম্যাবেভেরিন হাফ ট্যাবলেট TDS, এটা 1 ট্যাবলেট TDSও দেওয়া যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। এবং প্যাশেন্টের কনস্টিপেশন থাকার জন্য আমরা একটা ডায়েটারি অ্যাডভাইস করলাম যে পানি খাবে, শাকসবজি খাবে, হাঁটাহাঁটি করবে। এছাড়া আমরা অ্যাডভাইস করতে পারি যে সিরাপ, মিল্ক অফ ম্যাগনেশিয়াম। ল্যাকটুলোজ শুড বি অ্যাভয়েডেড ইন প্যাশেন্ট উইথ আইবিএসের প্যাশেন্টের ল্যাকটুলোজ দেওয়ার ব্যাপারে কিছু কিছু গাইডলাইন, বিশেষ করে নাইস গাইডলাইন মানে ইউকের যে গাইডলাইন, তারা ল্যাকটুলোজটাকে অ্যাভয়েড করতে বলে। সো বেটার হচ্ছে প্যাশেন্টের মিল্ক অফ ম্যাগনেশিয়াম অ্যাডভাইস করা। এটা হচ্ছে BD-TDSও দেওয়া যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য সিমটম অ্যান্ড রেসপন্স। এরপরও যদি কন্ট্রোল না হয় প্যাশেন্টকে হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া যেতে পারে। এবং তারপরেও যদি কন্ট্রোল না হয় রিল্যাক্সেশন থেরাপি লাগতে পারে এবং প্যাশেন্ট ক্যান বি রেফার্ড টু দ্য স্পেশালিস্ট। 14 number case, a 30-year-old woman comes with recurrent bouts of the diarrhea for 9 months. During this bout of her stool are pale, bulky and offensive. He admits 6 kg weight loss over the last 3 months. No fever, cough, shortness of breath or no contact with known TB patient. On examination, anemic, oral ulcer, angular stomatitis and skin pigmentation edema present. What is the most likely cause? তাহলে প্যাশেন্টের হচ্ছে ডায়রিয়া আছে, সাথে স্ট্যাটুরিয়া আছে, এবং সাথে যদি প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেন থাকতো তাহলে এটা আমার জন্য আরও একটু ইজি হয়ে যেত। তাহলে এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে উই শুড থিঙ্ক, এবং যদি প্যাশেন্টের ডায়াবেটিস থাকতো তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা ট্রায়াড হচ্ছে যে প্যাশেন্টের এক্সোক্রাইন ফাংশন লস হবে, এন্ডোক্রাইন ফাংশন লস হবে। এক্সোক্রাইন ফাংশন লসের জন্য প্যানক্রিয়াটিক এনজাইম কমে যাবে, এনজাইম কমে যাওয়ার জন্য প্যাশেন্ট উইল হ্যাভ স্ট্যাটুরিয়া। প্যাশেন্টের এন্ডোক্রাইন ফাংশন লস হওয়ার জন্য প্যাশেন্ট মে ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস। সাথে প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেন এবং ওয়েট লস থাকে, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে ইটস এ কেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের প্যাশেন্টের পেন হয়তো বা পরেও ডেভেলপ করতে পারে, অনেক সময় পেন পরেও ডেভেলপ করতে পারে। সো দ্যার ইজ এ পসিবিলিটি অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এক্ষেত্রে প্যাশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন খুবই জরুরি। এবং এ ধরনের প্যাশেন্ট অ্যাকচুয়ালি প্লেন এক্সরে এবং সিটি স্ক্যান এবং MRCPও লাগতে পারে। সো বেটার হচ্ছে প্যাশেন্ট শুড বি রেফার্ড। বাট ইনিশিয়ালি প্যাশেন্টের হচ্ছে যেহেতু পেইন থাকে, প্যাশেন্টের পেইন কমাতে হবে। প্যাশেন্টের স্ট্যাটুরিয়া কমানোর জন্য আমরা এনজাইম সাপ্লিমেন্ট দিতে পারি যদি আমরা ক্যালসিফিকেশন অথবা কোনো এভিডেন্স পেয়ে যাই যে প্যাশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের। ক্লিনিক্যালি আমরা স্ট্যাটুরিয়া এবং ডায়াবেটিস পাইলে এটা হচ্ছে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ডেফিসিয়েন্সির ফিচার হয়ে গেল। আর যদি আমরা প্লেন এক্সরেতে ক্যালসিফিকেশন পেয়ে যাই অথবা প্যাশেন্ট যদি একটা সিটি স্ক্যান করাতে পারে, আমরা ওখানে যদি ক্যালসিফিকেশন এবং প্যানক্রিয়াটিক অ্যাট্রফি যদি পেয়ে যাই তাহলে প্যাশেন্টের আমরা পেইন ম্যানেজ করব, ডায়েটারি অ্যাডভাইস দিব। অথবা যদি কোনো প্যাশেন্ট নোন কেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই লকডাউন পিরিয়ডের ভিতরে বা করোনা প্যান্ডেমিকের ভিতরে প্যাশেন্ট হয়তো বা অন্য কোথাও যেতে পারতেছে না, প্যাশেন্টের পেইন ডেভেলপ করছে বা পেইন কোনোভাবে কমতেছে না, এই কারণে প্যাশেন্ট অবশ্যই আসতে পারে আমাদের কাছে। অথবা প্যাশেন্টের স্ট্যাটুরিয়া ইমপ্রুভ হচ্ছে না, এই জন্য প্যাশেন্ট আমাদের কাছে আসতে পারে। অথবা ওয়েট লস নিয়ে প্যাশেন্ট আমাদের কাছে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের বেসিক প্রিন্সিপালসগুলো মনে রাখাটা উচিত। এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাশেন্টের আমরা ডায়েটারি মডিফিকেশন করব, এবং ডায়েটারি মডিফিকেশন সাথে লাইফস্টাইল মডিফিকেশন করব। স্পেশালি প্যাশেন্ট যদি অ্যালকোহলিক হয় তাহলে অ্যালকোহল বন্ধ করতে হবে, প্যাশেন্ট যদি স্মোকার হয় তাহলে স্মোক সিজেশন করতে হবে। এবং ডায়েটারি অ্যাডভাইসের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাশেন্ট লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো খাবে না এবং ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করবে। তাহলে প্যাশেন্ট কোন ধরনের ফুড খেতে পারবে? মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডগুলো খেতে পারবে, প্যাশেন্ট কার্বোহাইড্রেট খেতে পারবে। তাহলে প্যাশেন্ট ফ্যাটি, স্পেশালি রিচ ফ্যাটি ফুডগুলোতে মেনলি লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো থাকে। তাহলে কোন ধরনের ফ্যাট খাবে? প্যাশেন্ট হচ্ছে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খাবে। মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে কোকোনাট অয়েলের ভিতরে, এটা থাকে সানফ্লাওয়ার অয়েলের ভিতরে। তাহলে সানফ্লাওয়ার অয়েল এবং কোকোনাট অয়েলটা খেতে পারবে, কিন্তু অন্যান্য ফ্যাটি ফুড যেমন হচ্ছে যে মিটের সাথে যে ফ্যাট থাকে এটা প্যাশেন্ট অ্যাভয়েড করবে। এবং স্ট্যাটুরিয়া কমানোর জন্য প্লাস পেন কমানোর জন্য প্যাশেন্ট খালি পেটে এনজাইম খাবে, পিপিআই এবং এনজাইমের ভিতরে যেটা জাইমেট একটা এনজাইম, জাইমেটের ভিতরে থাকে প্যাশেন্টের এখানে কিছু লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে। তাহলে এই একটা কম্বাইন্ড অনেকগুলো এনজাইম মিক্স করে থাকে এখানে। তাহলে এই জাইমেটটা প্যাশেন্ট 3 টাইমস খাবে
এবং এটা পেনের জন্য দেয়া যায়, স্ট্যাটুরিয়ার জন্য দেয়া যায়। পেনের জন্য যদি আমরা দিই তাহলে সেটা ফুডের আগে আমরা দিব, আর যদি স্ট্যাটুরিয়া কমানোর জন্য দিই তাহলে সেটা উইথ ফুড দিতে হবে আমাদেরকে। তাহলে এনজাইম সাপ্লিমেন্টেশন 3 টাইমস দিতে হবে এবং সেটা উইথ ফুড দিতে হবে। ইভেন প্যাশেন্ট যদি স্ন্যাক্স খায়, সেই স্ন্যাক্সের সাথেও প্যাশেন্টকে এনজাইম খাইতে হবে, অর্থাৎ মেইন মিলের সাথে 3টা করে এবং স্ন্যাক্সের সাথে 1টা করে প্যাশেন্ট এনজাইম সাপ্লিমেন্টটা খাবে। তাহলে এই এনজাইম সাপ্লিমেন্ট দিলে কি হবে, যে প্যাশেন্টের যে নর্মাল যে প্যানক্রিয়াটিক এনজাইম তার 1% পরিমাণ এই সাপ্লিমেন্ট দিলে প্যাশেন্ট পাবে। এবং জাইমেট একটা প্রিপারেশন, আরেকটা প্রিপারেশন পাওয়া যায় ক্রিয়ন প্রিপারেশন। এই ক্রিয়নের ভিতরে এনজাইমটা অনেক বেশি থাকে, 10,000 ইউনিট, যার কারণে কোনো প্যাশেন্টের যদি স্টেটুরিয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্যাশেন্টকে ক্রিয়ন এই ট্যাবলেটটা আমরা TDS দিতে পারি। ক্রিয়নটা আমরা 3 বেলা করে দিতে পারি এবং সেটা হবে উইথ ফুড। তাহলে প্যাশেন্ট একটা হচ্ছে খাবার শুরু করার সঙ্গে সঙ্গে একটা খাবে, অর্ধেক খাবার খেয়ে আরেকটা খাবে এবং 2/3 খেয়ে আরেকটা খাবে, অর্থাৎ উইথ ফুড যদি এনজাইমটা খায় তাহলে দে উইল গেট মোর ইফেক্ট অন অ্যাবজর্পশন অ্যান্ড ডাইজেশন, মেনলি ডাইজেশন অ্যান্ড দেয়ার বাই অ্যাবজর্পশন। সো প্যাশেন্টের যদি স্টেটুরিয়া থাকে তাহলে এনজাইমগুলো উইথ ফুড খাবে, আর যদি পেনের জন্য দিই তাহলে বিফোর ফুড খাবে এবং পেনের জন্য হচ্ছে জাইমেট আমরা দিব, এবং স্টেটুরিয়ার জন্য যদি দিতে হয় আলাদা করে তাহলে আমরা ক্রিয়ন সাপ্লিমেন্টেশনটা দিতে পারি। পেনের জন্য NSAID দেওয়া যেতে পারে, তবে এদেরকে অনেক সময় NSAIDতে কন্ট্রোল করা পসিবল না এবং লং টার্ম ট্রিটমেন্ট যেহেতু লাগে প্যাশেন্টকে অপিওয়েড দেওয়া যেতে পারে। এগুলোতেও যদি কন্ট্রোল না হয় তাহলে প্রিগাবালিন দেওয়া যেতে পারে। অপিওয়েডের ভিতরে ট্রামাডোল হাইড্রোক্লোরাইড 50 মিলিগ্রাম TDS করে আমরা দিতে পারি। যদি প্যাশেন্টের ভমিটিং টেন্ডেন্সি থাকে তাহলে আমরা সাথে অ্যামিস্টেট দিতে পারি, এবং প্রিগাবালিন এটা আমরা 75 মিলিগ্রাম BD করে দিতে পারি, তবে ইনিশিয়ালি স্টার্ট করতে হয় 25, কারণ অনেকে এটা টলারেট করতে পারে না। 25, দেন 50, দেন 75 মিলিগ্রাম BD, ইভেন আপ টু 300 মিলিগ্রাম ডেইলি প্রিগাবালিন পর্যন্ত এটা দেওয়া যেতে পারে। গাবাপেন্টিন, প্রিগাবালিন এগুলো দেওয়া যেতে পারে, অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এবং আলটিমেটলি প্যাশেন্ট শুড বি রেফার্ড, যদি এগুলো দিয়েও না কমে প্যাশেন্ট মে রিকোয়ার্ড ERCP, প্যাশেন্ট মে রিকোয়ার্ড সার্জারি, ERCP সার্জারি অর আদার ইন্টারভেনশন। সো দিস প্যাশেন্ট শুড বি রেফার্ড। তাহলে এরকম একটা প্যাশেন্টের আমরা সাসপিশন করলাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্লেন এক্সরে অ্যাবডোমেন করে আমরা এরকম একটা ক্যালসিফিকেশন পেয়ে যেতে পারি। বিশেষ করে নাম্বার 1 এবং নাম্বার 2 এই ভার্টিব্রাল লেভেলে আমাদেরকে তাকাতে হবে। অনেক সময় মাইনর ক্যালসিফিকেশনগুলো থাকে, বা হয়তো বা একদম ভার্টিব্রাল কলামের এই সাইডে একটু ক্যালসিফিকেশন, জাস্ট হয়তো বা এই একটু ক্যালসিফিকেশন থাকতে পারে, অথবা এখানে একটু সামান্য ক্যালসিফিকেশন এই বরাবর থাকতে পারে। এগুলো আমাদেরকে ক্লু দিবে দিস ক্যান বি দ্য ক্যালসিফিকেশন অ্যালং দ্য প্যানক্রিয়াটিক আউটলাইন। তাহলে যদি এরকম থাকে যে প্যানক্রিয়াস এরকম করে থাকে, তাহলে প্যানক্রিয়াসের আউটলাইনে যদি এরকম ক্যালসিফিকেশন থাকে ইট সাজেস্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে আমাদের এশিয়াতে সবচেয়ে কমন হচ্ছে ফাইব্রোক্যালসিফিক বা ফাইব্রোক্যালকুলাস প্যানক্রিয়াটিক ডিজিজ। এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মোস্ট কমন কজ, এবং প্যাশেন্টের মেইন ম্যানেজমেন্ট হচ্ছে এখানে সাপ্লিমেন্টারি ম্যানেজমেন্ট, যে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, প্যাশেন্টের পেইন ম্যানেজমেন্ট, স্ট্যাটুরিয়ার ম্যানেজমেন্ট, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট, এবং প্যাশেন্টের যদি আদার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন এই প্যাশেন্টের ফ্যাট ডেফিসিয়েন্সি, প্যাশেন্ট যেহেতু ফ্যাটি ফুড খেতে পারে না এবং ফ্যাটি ফুড যেহেতু ডাইজেশন হয় না, তাহলে ফ্যাট সলিবল ভিটামিনগুলোর অ্যাবজর্পশন কমে যেতে পারে, প্যাশেন্টের ফ্যাট সলিবল ভিটামিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, স্পেশালি ভিটামিন D অ্যান্ড ভিটামিন A, ভিটামিন K। সো এগুলো সাপ্লিমেন্টেশন প্যাশেন্টকে দেয়া লাগতে পারে। সো এই ধরনের সাপ্লিমেন্টেশন দেয়া লাগতে পারে প্যাশেন্টকে। তাহলে এই ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে একটা সিটি স্ক্যান। সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা হচ্ছে প্যানক্রিয়াস, আর এটা হচ্ছে প্যানক্রিয়াসের ভিতরে ডাক্ট, এই কালোটা ডাক্ট, এবং ডাক্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টোন দেখা যাচ্ছে, একটা স্টোন। ডাক্টটা হচ্ছে ইরেগুলার ডায়ালেটেড হয়ে গেছে। সিটি স্ক্যানে নর্মালি ডাক্ট দেখা যায় না, যদি সিটি স্ক্যানে ডাক্ট দেখা যায় সো দেয়ার ইজ সাম প্যাথোলজি, এবং এটা হচ্ছে একটা স্টোন, এবং এখানেও স্টোন আছে। সো মোস্ট লাইকলি দিস ইজ এবং প্যানক্রিয়াসটা হচ্ছে ইরেগুলার আউটলাইন, এবং প্যানক্রিয়াসটা হচ্ছে অ্যাট্রোফাইড। প্যানক্রিয়াস আরেকটু নর্মাল প্যানক্রিয়াসগুলো আরেকটু সোলেন থাকে বা আরেকটু ভালো থাকে। সো এটা হচ্ছে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সিটি অ্যাবডোমেন।
সিটি অ্যাবডোমেন আমরা কিভাবে বুঝলাম? আমরা সিটি স্ক্যান একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে যদি পেশেন্টের বোনস সাদা দেখা যায় তাহলে এটা অলওয়েজ সিটি স্ক্যান, যদি বোনস সাদা দেখা যায় তাহলে এটা সিটি স্ক্যান, আর যদি বোনস কালো দেখা যায় তাহলে এটা হচ্ছে এমআরআই। সো এটা হচ্ছে একটা সিটি স্ক্যান এবং এটা হচ্ছে ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। এটা হচ্ছে একটা এমআরসিপি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাকটা হচ্ছে ডায়ালেটেড। 20 years old university student present with vomiting and loose stool for 1 day. He took food from the outside and all the problem started 6 hours after taking food. He has no fever, no blood with the stool. On examination, the pulse is 90 beats per minute, blood pressure normal, no sign of dehydration. What is the diagnosis and the management? তাহলে একটা পেশেন্টের যদি আউটসাইড ফুড খাওয়ার পরে ভমিটিং এবং লুজ স্টুল ডেভেলপ করে তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে একটা ফুড পয়জনিং, মোস্ট লাইকলি এটা একটা ফুড পয়জনিং। এবং 6 আওয়ারের ভিতরে ইউজুয়ালি স্ট্যাফ অরিয়াস দিয়ে হতে পারে অথবা ব্যাসিলাস সিরিয়াস দিয়ে হতে পারে। স্ট্যাফ অরিয়াস এবং ব্যাসিলাস সিরিয়াস এটা 6 আওয়ারের ভিতরে হয়। ব্যাসিলাস সিরিয়াস এটা দেখা যায় যে চাইনিজ ফুড অথবা ফ্রাইড রাইসে বেশি হয়। স্ট্যাফ অরিয়াস ইউজুয়ালি চিজ এবং মিটের সাথে বেশি হয়, রিহিটেড মিট অথবা চিজের সাথে বেশি হয়। তাহলে এখানে মেন ম্যানেজমেন্ট হচ্ছে প্যাশেন্টের সাপোর্টিভ ম্যানেজমেন্ট। এখানে প্যাশেন্টের যদি ভমিটিং থাকে আমরা অ্যান্টিমেটিক দিতে পারি, প্যাশেন্টের যদি ডায়রিয়া থাকে তাহলে ওআরএস প্রেসক্রাইব করতে পারি, ওআরএস যদি না খাইতে পারে তাহলে আমরা আইভি ফ্লুইড দিতে পারি। কিন্তু এখানে প্যাশেন্টের কোনো অ্যান্টিবায়োটিক লাগে না এবং এটা সেলফ লিমিট হয়ে যেতে পারে, নিজে নিজে 1 থেকে 2 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। তবে ফুড পয়জনিংয়ের প্যাশেন্টের যদি ফিভার, এরকম প্যাশেন্টের যদি ফিভার ডেভেলপ করে, প্যাশেন্টের যদি ব্লাডি ডায়রিয়া ডেভেলপ করে তাহলে প্যাশেন্টের অ্যান্টিবায়োটিক লাগতে পারে। এটা আমাদের লাস্ট সিনারিও, যে একটা 42 years old male presented with acute onset upper abdominal pain for 6 hours aggravated by taking meal radiating to the left side of the back associated with vomiting. Upper abdominal, severe upper abdominal pain radiating to the back, most likely acute pancreatitis. So patient should undergo serum amylase, serum lipase, ultrasound of the abdomen, plain x-ray abdomen to exclude the perforation and obstruction. এভাবে করে প্যাশেন্টকে ম্যানেজ করতে হবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ক্যান বি মাইল্ড অর সিভিয়ার। সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস শুড বি ম্যানেজড ইন দ্য আইসিইউ অর এসটিইউ। মাইল্ড যদি থাকে তাহলে প্যাশেন্ট ক্যান বি ম্যানেজড ইন দ্য ওয়ার্ড। সো এই ধরনের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ মেডিকেল ইমার্জেন্সি, সো প্যাশেন্ট শুড বি অ্যাডমিটেড, প্যাশেন্ট শুড বি অ্যাডমিটেড। এবং পেন ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে ইউজুয়ালি প্যাথেডিন অথবা অপিওয়েড দিয়ে আমরা অ্যাকিউট পেনটাকে ম্যানেজ করতে পারি। এবং আন্ডারলাইং যদি কোনো কজ থাকে সেটাকে ট্রিট করতে হবে। প্যাশেন্টের সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে, বিশেষ করে ভমিটিং থাকলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে। প্যাশেন্টের ডায়েটারি অ্যাডভাইস হবে যে প্যাশেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল প্যাশেন্টকে প্রথমে এনপিও রাখতে হবে ফর 24 to 48 আওয়ার এবং আর্লি অ্যান্টেরাল ফিডিং স্টার্ট করতে হবে, আর্লি অ্যান্টেরাল ফিডিংটা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকিউট অ্যাবডোমেন যখন নিয়ে আসে প্যাশেন্ট তখন আমরা একটা প্লেন এক্সরে অ্যাডভাইস করি এবং এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ফ্রি ফান্ডিং গ্যাস শ্যাডো। সো এটা ইন্ডিকেট করছে যে প্যাশেন্ট মে হ্যাভ পারফোরেশন। এটা হচ্ছে আরেকটা প্লেন এক্সরে অ্যাবডোমেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভলভুলি কননিভেন্টিস দেখা যাচ্ছে, ভলভুলি কননিভেন্টিস এবং সেন্ট্রাল অ্যাবডোমেনে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ফ্লুইড লেভেল। So air fluid level volvulus conniventis suggest small bowel obstruction, small bowel obstruction. এটা হচ্ছে একটা প্যাশেন্টের pneumatic tire appearance, এটা হচ্ছে colonic dilatation. So colonic dilatation and these are the sacculation, these are the sacculations. So it indicates the patient may have large bowel obstruction. তো এটাই হচ্ছে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি। আর পরবর্তীতে আমরা হেপাটোলজি ডিসকাশনে যাব। তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি পার্টটা এখানেই শেষ।